আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই বিষয়ের উপর তোমাদের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ঘ বিভাগে থাকবে। এই রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক সহকারে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সেই সকল প্রশ্নের মধ্যে থেকে প্রথম অধ্যায় থেকে আমরা আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি দেখার আগে তোমরা যারা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের উপর এবং প্রতিটি অধ্যায়ভিত্তিক রচনামূলক প্রশ্ন আলোচনা করতে থাকব। তো চলো আমরা এই প্রশ্নটি দেখি। এখানে দেখো, পাশের ছবিতে দেখানো হয়েছে একটি ভারী বস্তু একটি সুতা বি দিয়ে বাঁধা আছে এবং বস্তুটি নিচে আরেকটি সুতা এ বাঁধা আছে। তাহলে এটি হচ্ছে উদ্দীপক। এখানে চিত্র দেখো, একটি সুতা, এখানে এই এতটুকু যে দূরত্ব এটা হচ্ছে বি এবং এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এ। এবার প্রশ্নটি দেখো, ক নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যপটের চিত্রে সুতায় ধীরে ধীরে টান দিলে কি হবে এবং কেন হবে। খ নং প্রশ্ন হচ্ছে দৃশ্যপটের চিত্রে সুতায় হ্যাঁচকা টান দিলে কি হবে এবং কেন হবে। তো চলো আমরা ক নং প্রশ্নের উত্তরটি দেখে আসি। ক নং প্রশ্নের উত্তরটি দেখো, যদি নিচের সুতাটি ধীরে ধীরে টান দেওয়া হয় তাহলে বস্তুটি বি অংশ থেকে ছিঁড়ে যাবে, কারণ তখন বল প্রয়োগের সময় অনেক বেশি হয়, প্রযুক্ত বল ভারী বস্তুর উপরে সুতা পর্যন্ত পৌঁছাবে এবং সেখানে সবচেয়ে বেশি বল প্রযুক্ত হবে। অর্থাৎ যদি আমরা সুতাটি ধীরে ধীরে টান দিই তাহলে এটি বিস্তার বেশি হবে এবং বি নামক এই জায়গা থেকে সুতাটি ছিঁড়ে যাবে, এতে করে বি অংশ থেকে সুতা ছিঁড়ে যাবে। খ নং এই প্রশ্নের উত্তরটি দেখো, যদি হ্যাঁচকা টান দেওয়া হয় তাহলে কি ঘটবে। দৃশ্যপটে দেওয়া চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভারী বস্তু সুতা বি এর সাহায্যে একটি অবলম্বনের সাথে ঝুলানো আছে। এই ভারী বস্তুটির নিচে আরেকটি সুতা এ বাঁধা আছে। এই যে ভারী বস্তুর নিচে সুতাটি হচ্ছে এ। এখন যদি নিচে বাঁধা সুতাটি ধরে হ্যাঁচকা টান দেওয়া হয় তাহলে চিত্রের এ অংশের সুতা ছিঁড়ে যাবে। এর কারণ হলো হ্যাঁচকা টান দিলে প্রযুক্ত বল খুব কম সময় ধরে কাজ করায় কেবল এ অংশের ওপর পড়বে। অর্থাৎ হ্যাঁচকা টান দিলে খুব অল্প সময়ের মধ্যে এই এ নামক এই নিচ থেকে এই সুতাটি ছিঁড়ে যাবে, এতে করে সুতাটি কেবল এ অংশ থেকে ছিঁড়ে যাবে, কিন্তু উপরের অংশটিতে বল প্রযুক্ত না হওয়ায় স্থিতি জড়তার কারণে সুতা বি এর সাথে ঝোলানো ভারী বস্তুটি পূর্বের অবস্থার মতো থাকবে। তবে যদি হ্যাঁচকা টান দেওয়ার সময় বি সুতাটিকে ছেঁড়ার জন্য পর্যাপ্ত হয়, অর্থাৎ প্রযুক্ত বল যদি বি সুতা পর্যন্ত গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে এ সুতাটি না ছিঁড়ে বি সুতাটি ছিঁড়ে যাবে। তাহলে হ্যাঁচকা টান দিলে আমরা দেখলাম যে এ নামক সুতাটি ছিঁড়ে যাবে, কিন্তু যদি টান দেওয়াটা এমন হয় যে সময় অনেক বেশি লাগছে তাহলে বি অংশ থেকে ছিঁড়ে যাবে। অর্থাৎ ছিঁড়বে যে কোনো একটা পয়েন্ট থেকে। যখন আমরা হ্যাঁচকা টান দেবো তখন ছিঁড়বে এ নামক পয়েন্ট থেকে, যখন আমরা ধীরে ধীরে টান দেবো তখন ছিঁড়বে হচ্ছে বি নামক এই জায়গা থেকে। তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ। চলো এবার আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নটি দেখি। একদিন সকালে আসিফ বাসে চড়ে অফিসে যাচ্ছিল। বাস চলার সময় হঠাৎ একজন বৃদ্ধ লোক রাস্তার মাঝে চলে আসায় বাস চালক সাথে সাথে ব্রেক চাপলেন। এতে করে আসিফ সহ কয়েকজন যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে আহত হলো। এখানে ক নং প্রশ্নটি দেখো, দৃশ্যপটে আসিফের আহত হওয়ার কারণ জড়তার আলোকে ব্যাখ্যা করো। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটাকে দেখে আসি। এখানে দেখো, জড়তা হলো কোনো বস্তুর সেই প্রবণতা যার মাধ্যমে বস্তু তার অবস্থান বজায় রাখে। অর্থাৎ জড়তা হচ্ছে এমন একটি ধর্ম যে বস্তু সবসময় সেই ধর্মেই অর্থাৎ সেই অবস্থায় থাকতে চায়। অর্থাৎ কোনো একটি বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই আমরা জানি হচ্ছে জড়তা। দৃশ্যপটের ক্ষেত্রে আসিফ এবং অন্যান্য যাত্রীরা বাসের মধ্যে ছিলেন আর বাস চলছিল। হঠাৎ ব্রেক চাপা হলে বাসের গতি কমে যায় বা থেমে যায়। যাত্রীদের শরীর, বিশেষ করে
আসিফের শরীরের উপরের অংশ তার পূর্বের গতিতে সামনের দিকে চলতে থাকে। অর্থাৎ যখন বাসে ব্রেক করা হয় তখন শরীরের উপরের অংশ চলমান বাসের সাথে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, সেহেতু আসিফ এবং যাত্রীরা জড়তার কারণে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারা সামনের দিকে ঝুঁকে পড়ে এবং আহত হয়। এ ঘটনা নিউটনের প্রথম সূত্র অর্থাৎ জড়তার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। কোনো বস্তুতে বাইরে বল প্রয়োগ না করা হলে স্থিতিশীল বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু তার গতিশীলতা বজায় রাখে। তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটি দেখো, দৃশ্যপটের বাসটি যদি স্থির অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করতো তাহলে কি হতো? উদ্দীপকের ঘটনার সাথে এই অবস্থার পার্থক্য লেখো। এবার বলা হচ্ছে খ নং প্রশ্নে যে বাসটি যদি স্থির অবস্থা থেকে চলতে থাকতো তাহলে কি ধরনের ঘটনা ঘটতো সেটি ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো, যদি বাসটি স্থির অবস্থায় থাকতো অর্থাৎ এবং হঠাৎ চলতে শুরু করতো, তবে যাত্রীদের শরীর স্থির থাকার প্রবণতা অর্থাৎ জড়তা অনুসরণ করে পেছনের দিকে ঝুঁকে পড়তো। অর্থাৎ যাত্রীরা যেহেতু স্থির বাস সেহেতু স্থির অবস্থায় থাকতে চাবে, কিন্তু স্থির অবস্থা থেকে বাস চলতে শুরু করলে শরীরের নিচের অংশ স্থির অবস্থাতেই থাকতে চাবে, সেই কারণে তারা পেছনের দিকে ঝুঁকে পড়বে। কারণ যাত্রীরা তখন স্থির অবস্থায় ছিল, কিন্তু বাসের সাথে সাথে তাদের শরীর সেই গতিতে দ্রুত পরিবর্তন হতে পারছিল না। এখানে দেখো পার্থক্য দেখো, দৃশ্যপটের ঘটনা হলো চলন্ত বাস হঠাৎ থেমে যায় এবং যাত্রীদের শরীর চলমান অবস্থায় থাকে, ফলে তারা সামনের দিকে ঝুঁকে পড়ে। স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে তা যাত্রীদের শরীর স্থির থাকতে চাইবে, ফলে তারা পেছনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে আশা করি তোমরা পার্থক্যটি বুঝতে পেরেছ। এবার আমরা দৃশ্যপট যুক্ত প্রশ্ন 3 এটি আমরা দেখব। এখানে প্রশ্নটি দুই ভাগে ভাগ করা রয়েছে। দেখো, দৃশ্যপট 1। তো দৃশ্যপট 1-এ কী বলছে আমরা আগে দেখি। একটি মোটর সাইকেল 108 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তাহলে একটি মোটর 108 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল অবস্থায় রয়েছে। এটা হচ্ছে ভি এর মান। ব্রেক প্রয়োগ করার পর থামতে 5 সেকেন্ড সময় লাগে। তাহলে মোটরসাইকেলটি ব্রেক করার পরে থামতে তার সময় লাগে 5 সেকেন্ড। এটা হচ্ছে টি এর মান। আরোহী সহ মোটরসাইকেলের ভর এখানে 250 কেজি। এটি হচ্ছে এম এর মান। এবং এখানে দেখো মোটরসাইকেলটি ব্রেক করে থামানোর চেষ্টা করা হয়েছে, অর্থাৎ এটি হবে তার আদি বেগ, অর্থাৎ শুরুতে বেগ এবং হচ্ছে শেষ বেগ কত, শেষ বেগ এখানে আমরা দেখতে পাচ্ছি থামানো হচ্ছে, অর্থাৎ শেষ বেগ হবে 0। এবার চলো দৃশ্যপট 2 দেখব। দৃশ্যপট 2 দেখো, নিচের চিত্রে একজন বালক 1.2 কেজি ভরে একটি ফুটবল ও একই ভরের একটি পাথরকে কিক করছে। এখানে দেখো এই বালকটি ফুটবলকেও কিক করছে এবং ফুটবলের সমপরিমাণ ওজনের একটি পাথরকে কিক করার ছবি এখানে দেওয়ানো হয়েছে। এখানে হচ্ছে ভর, এটি হচ্ছে ফুটবলের ভর এবং পাথরের ভর, দুটির ভর সেম। এখানে বলা হয়েছে দেখো, বলটি 0.1 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 15 ms ইনভার্স -1 বেগ লাভ করে, কিন্তু পাথরটি 0.01 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 15 ms ইনভার্স -1 বেগ প্রাপ্ত হয়। তাহলে বলটি 15 মিটার পার সেকেন্ড বেগ লাভ করছে কখন? 0.1 সেকেন্ডে, এবং পাথরটি 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হচ্ছে 0.01 সেকেন্ডে। এবার চলো আমরা প্রশ্ন দেখব, সেই আলোকে সমাধান করব। ক নং প্রশ্নটি দেখো, দৃশ্যপট 1-এ ব্রেকের মাধ্যমে মোটরসাইকেলের উপর প্রয়োগকৃত বল হিসাব করো। তাহলে দৃশ্যপট 1-এ আমরা দেখেছি এখানে ব্রেক চাপা হচ্ছে, এখানে হচ্ছে কিসের মান বের করতে বলছে? বলের মান বের করতে হবে। আমরা জানি নিউটনের সূত্র F = ma। F = কত? ma। এখানে m এর মান দেওয়া রয়েছে। দেখো, একটি মোটরসাইকেল মোটরসাইকেলের ভর কত? 250 কেজি। তাহলে এখানে m এর মান রয়েছে এবং a কি? ত্বরণ এখানে দেওয়া নাই, উদ্দীপকে এখানে কোনো ত্বরণের মান দেওয়া নাই, কিন্তু আমরা ত্বরণের সূত্র জানি কি? ত্বরণের সূত্র হচ্ছে এই যে a = v - u/t। এখানে v কত? v হচ্ছে শেষ বেগ। এখানে দেখো ব্রেক প্রয়োগ করার পর থামতে এত সময়
সময় লাগে, এত সেকেন্ড সময় লাগে মোটরসাইকেল এত বেগে গতিশীল। এই যে এই গতিশীলটা হচ্ছে তার আদি বেগ, এবং শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে ভি হচ্ছে 0। তাহলে আমাদের সূত্র কী হবে? শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে 30। এখানে আমরা দেখেছিলাম কত? ইউ এর মান ছিল কত? 108 কিলোমিটার পার আওয়ার। এইচ ইনভার্স, তাহলে কিলোমিটার পার আওয়ার থাকলে যদি থাকে তাহলে আমাদেরকে নিয়ে যেতে হবে কত? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি করব? 108 ইন্টু, আমরা জানি কি 1 কিলোমিটার সমান কত? 1000। তাহলে 1000 ভাগ ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে আসলে এখানে হবে 3600। তাহলে এখানে আমরা মান পাবো হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এখানে শেষ বেগ হচ্ছে এই যে V0, আমরা অলরেডি বলেছি এটা থামাতে সময় লাগে 5 সেকেন্ড। তাহলে এফ এর মান কত? তাহলে এখানে এ এর মান হলো কত? -6 মিটার এস ইনভার্স 2। তাহলে এখন এফ ইকাল টু এম এ এটা বসিয়ে দাও। তাহলে আমাদের বলের মান পাবো -1.5 ইন্টু 10⁻³ নিউটন। বলের একক কত? নিউটন। তাহলে এটি হচ্ছে প্রয়োগকৃত অর্থাৎ বাধাদানকারী বলের মান। যেহেতু এখানে বাধা প্রদান করা হচ্ছে সেহেতু মান ঋণাত্মক। তাহলে আমরা অ্যান্সার লিখব মোটরসাইকেলের উপর প্রয়োগকৃত বলের মান হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ নিউটন। এবার খ নং প্রশ্নটি কি? খ নং প্রশ্নে বলছে দেখো, দৃশ্যপট 2-এ সময়ের সাপেক্ষে ফুটবল ও বস্তুর ওপর প্রয়োগকৃত বলের মানের তুলনার বিশ্লেষণ করো। তাহলে সময়ের সাপেক্ষে এখানে বল এবং বস্তুর ওপর প্রয়োগকৃত বলের মান, আবার একই সূত্র এফ সমান এম এ। এখানে এম এর মান কত? বল এবং হচ্ছে বস্তু দুটির ভরই হচ্ছে 1.2। তো এখানে দেখো এটি হচ্ছে ফুটবলের জন্য এফ সমান এম এ। যেহেতু ফুটবল সেহেতু প্রথম এটি বস্তু, এটি ধরে নেওয়া হয়েছে F1। তাহলে সূত্র F1 ইকাল টু M1A1। তাহলে M1 লিখলাম, এর মান যেহেতু দেওয়া নাই এখানে আমাদের কি ছিল? এই যে দেখো বলটি এত সেকেন্ডে স্থির অবস্থা থেকে এত বেগ লাভ করে। তাহলে বলটি কী ছিল? প্রথমে স্থির ছিল, অর্থাৎ বলের আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। এবং পাথরও স্থির অবস্থায় ছিল প্রথমে, পাথরের আদিবেগ হচ্ছে 0। এবং হচ্ছে এত সেকেন্ড সময় পরে এত বেগ লাভ করছে। তাহলে এটা হচ্ছে শেষ বেগ এবং এটা হচ্ছে পাথরের শেষ বেগ। এটি হচ্ছে বলের উপর প্রযুক্ত সময় এবং এটি হচ্ছে পাথরের উপর প্রযুক্ত সময়। তাহলে দেখো M1 ইন্টু ভি মাইনাস ইউ/টি। এখানে ভি এর মান কত দেখেছি? 15, আদিবেগ ছিল 0, ভর ছিল 1.2, সময় ছিল 0.1। তাহলে এই যে 15 - 0 1.1। তাহলে এখানে আমরা ফুটবলের ওপর প্রযুক্ত বলের মান পেলাম 180 নিউটন। এবার পাথরের ওপর প্রয়োগকৃত বল হচ্ছে F2 ধরলাম। একইভাবে অঙ্কটি করব। ভর হচ্ছে কত? 1.2, আদিবেগ কত? 0, শেষ বেগ 15, সময় হচ্ছে 0.01 সেকেন্ড। তাহলে এখানে পেলাম আমরা 1800 নিউটন। এবার হচ্ছে তুলনা করব। এখানে F2 বড়, F1 ছোট। কতটুখানি বা কতটুকু ছোট? বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করে দেব। তাহলে প্রায় 10 গুণ, F হচ্ছে 10 গুণ বড়। সে কারণে F2 ইকাল টু 10F1। 10F1। F2 এর মান F1 এর মানের চাইতে 10 গুণ বড়। এই দেখো পাথরের উপর প্রয়োগকৃত বলের মান ফুটবলের উপর প্রয়োগকৃত বলের মানের 10 গুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 4 নং সৃজনশীলটি দেখি। এখানে দেখো একটি গতিশীল বস্তু 2.2 মিটার এস ইনভার্স 1 বেগে গতিশীল। তাহলে এটি হচ্ছে গতিশীল বস্তুর বেগ দেওয়া রয়েছে। 3 সেকেন্ড সময় পরে বস্তুটির ত্বরণের মান 1.8 ms ইনভার্স -2 হলো। এসকে উপরে নিয়ে গেলে এটি হচ্ছে কিসের মান? এটি হচ্ছে ভি এর মান এবং এটি হচ্ছে এ এর মান, অর্থাৎ ত্বরণ এটি হচ্ছে ভি।
তাহলে এই বস্তুটি এত বেগে গতিশীল অবস্থায় রয়েছে এবং 3 সেকেন্ড সময় পরে তার ত্বরণ 1.8 মিটার এস ইনভার্স 2। এখানে দেখো 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত, তাহলে 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে, আমার বেগের সূত্র কি জানি, এখানে কি কি মান দেওয়া আছে, এখানে মান দেওয়া হচ্ছে আদি বেগ 2.2 ms ইনভার্স 1। এখানে সময় দেওয়া রয়েছে কত, সময় দেওয়া রয়েছে 3 সেকেন্ড, ত্বরণের মান রয়েছে কত 1.8। তাহলে 3 সেকেন্ড সময় পরে বস্তুটির বেগ কত হবে, তাহলে আমরা বেগের সূত্র কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আদি বেগ কত 2.2 প্লাস এর মান কত, এখানে 1.8 ইন্টু টি এর মান কত 3 সেকেন্ড পরে, সেহেতু এত ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে 3 সেকেন্ড পরে বেগ। যেখানে করে দেওয়া রয়েছে দেখো 7.6 মিটার ইনভার্স 1। খ নং প্রশ্নে কি বলছে, বস্তুটির ওপর ক্রিয়াশীল বল 1 নিউটন হলে এর ভর কত। তাহলে বস্তুর ওপর ক্রিয়াশীল বল, এখানে কিসের মান দেওয়া রয়েছে, এফ এর মান দেওয়া রয়েছে, এফ এর মান কত 1 নিউটন। তাহলে ভর কত হবে সেটি বলছে, আমরা কি সূত্র জানি, এফ সমান সমান এম এ। তাহলে এম ইকাল টু কত হবে, এম ইকাল টু হবে এফ বাই এ, এফ বাই এ। এখানে ক্রিয়াশীল বল কত 1 নিউটন, তাহলে 1 বাই এর মান কত 1.8, যেটি বের হবে সেটি হচ্ছে 1 নিউটন বলের জন্য ক্রিয়াশীল বস্তুর ওপর ভর। এটি ক্যালকুলেশন করে যেটা হবে সেটি হবে মান, যেখানে করা রয়েছে দেখো। তাহলে এটি আমরা পেলাম 0.555 কেজি। বস্তুটির ওপর ক্রিয়াশীল বলের মান 5 নিউটন হলে এর ত্বরণ কত হবে। এবার বলছে ত্বরণ বের করতে, আমরা সূত্র কি জানি, ত্বরণ আমরা জানি এফ সমান সমান কত এম এ। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ হবে এফ বাই এম। তাহলে এই যে আমরা উপরে পেয়েছি কত, ত্বরণ হচ্ছে, ভরের মান কত 0.555, তাহলে এখানে ভর বসাই দেব, বল কত, বল বলছে 5 নিউটন, তাহলে কত ত্বরণ হচ্ছে, এটা হবে ত্বরণ। আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে দেওয়া রয়েছে একটি সৃজনশীল, দেখো খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। 2 কেজি ভরের একটি আম 60 মিটার উঁচু গাছ থেকে মুক্তভাবে পড়ছে। তাহলে 2 কেজি ভরের একটি আম 60 মিটার উঁচু গাছ থেকে মুক্তভাবে পড়ছে। সাপোজ মনে করি এটা একটি গাছ, গাছের হাইট হচ্ছে 60 মিটার এবং এখানে একটি বস্তু রাখা রয়েছে, এখানে কি আম, এখানে আমের ভর হচ্ছে কত 2 কেজি, 2 কেজি। তাহলে এবার বলছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমটির গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমটি এখান থেকে পড়ে যেতে, এই যে এখানে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি নির্ণয় করতে বলছে। আমরা বইতে পড়েছিলাম অলরেডি, গতিশক্তি আমি পড়িয়েছি কি ইকে ইকাল টু কত হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে এম এর মান দেওয়া রয়েছে, এম কত 2 কেজি এবং হচ্ছে ভি। তাহলে এই বস্তুটি এখান থেকে পড়ে এখানে আসলো, এখানে মাটিতে স্পর্শ করার পূর্ব মুহূর্ত এখানে মনে করো, এবং তাহলে বস্তুটি কি এখানে ছিল, যখন এখানে ছিল বস্তুটি তখন কি স্থির অবস্থায় ছিল। তাহলে বস্তুর আদিবেগ কত, আমের আদিবেগ হচ্ছে 0 এবং এই মুহূর্তে হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগের মান আমরা বের করে নেব। শেষ বেগের মান বের করার সূত্র কি, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। উচ্চতার এই যে এটা হচ্ছে এইচ এর মান, এইচ এর মান কত 60 মিটার। তাহলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইউ এর মান কত, আদিবেগ হচ্ছে এখান থেকে পড়েছে, তাহলে আদিবেগ হচ্ছে 0। জি এর মান কত, জি এর মান সবাই জানো 9.8। এইচ এর মান কত, এই যে 60 মিটার, এইচ এর মান হচ্ছে 60 মিটার।
তাহলে যেহেতু স্কোয়ার আছে এ পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে ক্যালকুলেশন করে মান হবে 34.293 এমএস ইনভার্স -1। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কে হবে হাফ এম ভি স্কোয়ার। ভি এর মান আমরা অলরেডি পেয়ে গেছি এটা, তাহলে হাফ, এই যে এখানে টি লেখছে তোমরা এভাবে লিখবা কে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ এম, এম এর মান কত 2 কেজি, ভি এর মান কত, এটা হচ্ছে ভি এর মান, তারপর এটা হচ্ছে ভি এর মান, এখানে স্কোয়ার করে দিবা, দিয়ে আসবে 1176 জুল, শক্তির একক জুল, সেহেতু জুল লিখে দিবা, তাহলে এটা হয়ে যাবে। আশা করি তোমরা এই ক নং প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ। এবার চলো খ নং প্রশ্নটি দেখি। এখানে বলছে ভূমি থেকে 40 মিটার উপরে, তাহলে এটা ছিল ভূমি, এবার বলছে ভূমি থেকে 40 মিটার উচ্চতায়, তাহলে এটা এতটুকু মনে করো যে ভূমি থেকে 40 মিটার উচ্চতা, তাহলে এতটুকু উচ্চতা কত হবে, এতটুকু হবে 60 - 40, তাহলে এতটুকু হবে 20 মিটার। এটা কত, ভূমি থেকে 40 মিটার উচ্চতায়, তাহলে এটা মনে করো ভূমি, এটা ভূমি ছিল, পুরো দূরত্ব ছিল কত 60 মিটার, তাহলে ভূমি থেকে 40 মিটার উচ্চতায়, তাহলে এতটুকু দূরত্ব ধরলাম 40 মিটার, তাহলে বাকি থাকলো যতটুকু সেটা হবে 20 মিটার। চলো এবার আমরা অঙ্কটি দেখি। তাহলে ভূমি থেকে 40 মিটার উপরে আমটির গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে কিনা। এই যে গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে কিনা, গতিশক্তির সূত্র লিখেছি এটা, আর বিভব শক্তির সূত্র কি, বিভব শক্তির সূত্রটাকে লিখি ইপি ইকাল টু এম জি এইচ, এম জি এইচ, এম এর মান কত 2 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান আমরা হিসাব করব। এখানে দেখো বিভব শক্তি কত বের করব আগে, তাহলে বিভব শক্তি কি, বিভব শক্তি আমরা বলেছিলাম আমাদের পাঠ্য বইতে ভূমি থেকে যত উপরে থাকবে সেই দূরত্বই হবে বিভব শক্তির জন্য এইচ এর মান। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় রয়েছে, ভূমি থেকে 40 মিটার উচ্চতায় রয়েছে, সেহেতু এই এইচ এর মান হবে 40 মিটার। তাহলে বিভব শক্তি আমরা পাবো এম এর মান 2 ইন্টু জি এর মান কত 9.8 ইন্টু এইচ এর মান কত 40, তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের 784 জুল। এটা হচ্ছে বিভব শক্তির মান। এবার গতিশক্তি, বস্তুটি কোথায় রয়েছে, মাটি থেকে 40 মিটার উচ্চতায়, এই মাটি থেকে 40 মিটার উচ্চতা, এটি হিসাব করে আমরা বের করলাম কি বিভব শক্তি। এবার গতিশক্তির জন্য উচ্চতা কীভাবে নির্ণয় করব, গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে যতটুকু দূরত্ব নিচে আসছে, এই যে এখান থেকে যতটুকু দূরত্ব নিচের দিকে আসছে সেটি ধরে আমরা ভি এর মান আগে বের করব, এই যে ভি এর যে মানটা। তাহলে চলো দেখি এখানে কি, তাহলে এই উপর থেকে আসছে, উপর থেকে কত মিটার উচ্চতা, এতটুকু হচ্ছে 20 মিটার উচ্চতা, তাহলে এখানে আদি বেগ হচ্ছে 0 আর হাইট হবে কত 20 মিটার। তাহলে সেম সূত্র, ভি এর মান আগে বের করতে হবে, যেহেতু গতিশক্তির জন্য আমাদের কী লাগবে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার বের করতে হবে, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। এখানে ইউ স্কোয়ার কত আদি বেগ, আদি বেগ কত 0, প্রথম অবস্থায় কত ছিল বেগ 0, প্লাস 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ, এইচ কত, গতিশক্তি বের করার সময় আমি বলেছি হাইট নির্ণয় করবো উপর থেকে, আর বিভব শক্তির জন্য নিচ থেকে উপরে, তাহলে উপর থেকে নিচে অর্থাৎ এতটুকু দূরত্ব হচ্ছে 20 মিটার, তাহলে এখানে হবে 20। এই যেখানে করা রয়েছে দেখো, তাহলে ভি স্কোয়ার ইকাল টু পেলাম আমরা এতটুকু হিসাব করলাম, তাহলে ভি স্কোয়ারের মান হবে এখানে, এই যে ভি স্কোয়ারের মান হলো 2 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা হচ্ছে ভি স্কোয়ারের মান। তাহলে ভি স্কোয়ার মান এখান থেকে পেলা, এবার গতিশক্তির মান বের করে ফেলবা। গতিশক্তি কত, ই কে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে হাফ বসিয়ে দিবা, এম এর মান কত ছিল, ভর হচ্ছে 2 কেজি, এখানে 2 বসিয়ে দিবা,
এবং ভি স্কোয়ারের মান এই যে এখানে ক্যালকুলেশন করে যেটা পেয়েছো সেটা, তাহলে এটা বসিয়ে ক্যালকুলেশন করে দিবা, তাহলেই তোমরা গতিশক্তি বের করবা। তাহলে গতিশক্তি এখানে দেখো কত বের করছে এরা, এই যে ক্যালকুলেশন করলে আসবে 392 জুল। তাহলে এখানে ক্যালকুলেশনের পরে পাওয়া যাবে 392 জুল। তাহলে এটা পেলাম আমরা হচ্ছে গতিশক্তির মান, এবং বিভব শক্তির মান আমাদের কত বের হয়েছে 784। তাহলে তুলনা করবো এবার। এখানে কি বলছে, গতিশক্তি বিভব শক্তির তৃতীয়াংশ হবে কি না। তাহলে উপরে দেখো বিভব শক্তি উপরে লিখবা এভাবে ইকে বাই ইপি, এটা হচ্ছে বিভব শক্তি, উপরে হচ্ছে এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে বিভব শক্তি। তাহলে এখানে গতিশক্তির মান হচ্ছে 392 এবং বিভব শক্তির মান কত 784। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে থাকবে হচ্ছে 2, অর্থাৎ 1/2। তাহলে এখানে কি বলেছিল উত্তরে, প্রশ্নে বলেছিল 2/3 হবে কিনা। তাহলে এখানে আমরা দেখছি 1/2, এটি হচ্ছে 2/3 হবে না, এটা কি হচ্ছে অর্ধেক হচ্ছে, কিন্তু 2/3 হবে না। 2/3 বলতে বোঝাচ্ছে 3/2 ভাগ, কিন্তু এখানে হচ্ছে অর্ধেক, সেহেতু আমরা বলবো 2/3 হবে না, হবে কত অর্ধেক। তো আশা করি তোমরা উত্তরটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা ভিডিওটি টেনে আবার প্রথম থেকে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর উপর আমরা ধারাবাহিকভাবে দৃশ্যপট নির্ভর, দৃশ্যপটহীন, এমসিকিউ সব ভিডিও দিতে থাকবো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।